হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বই গল্পের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাচ্ছি লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যার এর লেখা দেশের বাইরে দেশ এর ৩য় পর্ব। সঙ্গে আছি মৌসুমী হাসান। ভিন্ন চোখে। শেষবার আমি যখন দেশে গিয়েছি তখন সেখানে ইলেকশন হচ্ছে। ভাবলাম এসেছি যখন ভোটটা দিয়েই যাই। বিকেলের দিকে সময় করে ভোট দিতে গিয়ে দেখি অন্য কেউ আমার ভোটটা দিয়ে দিয়েছে। উপস্থিত লোকজন আমাকে বকাবকি করে বলল, ভোট দিতে চাইলে সকাল সকাল আসতে হয় না? লোকজন কি আপনার জন্য বসে থাকবে নাকি? ভোট তো দিয়েই দিবে। আমার নিজের নির্বুদ্ধিতার জন্য একটু লজ্জা পেয়েই ফিরে এলাম। ভোট কেন্দ্রের অবস্থা দেখে ভোট দেওয়ার ইচ্ছা অবশ্য অনেক আগেই উবে গিয়েছিল। সরকারি দল ছাড়া আর অন্য কোনো দলের এজেন্ট নেই। ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। আমি থাকতে থাকতেই এজেন্টের কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে এলো। কথাবার্তা বলে বিদায় নেবার সময় এজেন্ট ভদ্রলোক বললেন, এসেছিস যখন তোরা কিছু ভোট দিয়ে যা। একজন বলল, আমরা ভোট দিয়ে এসেছি। দিয়েছিস তো কি হয়েছে, আবার দে। বন্ধু বান্ধব সাথে সাথেই রাজি। সবার সামনেই তিনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আরও কিছু ভোট দিয়ে পাঠিয়ে দিলেন। এরপর ভোট দেওয়ার চেষ্টা করাটাই সাবলামির পর্যায়ে পড়ে যায়। সেবার ঢাকায় গিয়েছি গরমের সময়। গরমও পড়েছে প্রচণ্ড। বাতাসের আর্দ্রতাও মনে হয় 100% দীর্ঘদিন দেশের বাইরে থেকে গরম সহ্য করার ক্ষমতাটাও গেছে কমে। সারাদিন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য বসে থাকি, কিন্তু বৃষ্টির আর দেখা নেই। ঠিক তখন সারা দেশে একটা বাজে ধরনের ফ্লুর ভাইরাস ঘোরাঘুরি করছে। প্রথম সুযোগে সেটা আমাকে কবজা করে নিল। ভুগে ভুগে একেবারে কাহিল অবস্থা। অনেক কষ্টে সামলে নিতে নিতে দেখি ছুটি প্রায় ফুরিয়ে এসেছে। এর মাঝে একদিন রাতে রিক্সা করে ফিরে আসছি। কলা বাগানের কাছে হৈ হৈ করে প্রায় জনাকুড়ি হাইজ্যাকার আমাকে ঘিরে ধরল। কিছু বোঝার আগে আমার মানিব্যাগ ঘড়ি তাদের হাতে। শেষ মুহূর্তে কি মনে করে দলের পান্ডাটি আমার চশমাটাও কেড়ে নিল। সাথে সাথে সারা দুনিয়া ঝাপসা হয়ে গেল আমার সামনে। ভয় কিংবা রাগ নয়, কেন জানি ভারী মন খারাপ হয়ে গেল তখন। ওদের হাতে অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু কপাল ভালো আমার উপরে ব্যবহার করেনি। সেটাই তখন আমার একমাত্র সান্ত্বনা। ঢাকায় তখন ডাক্তারদের স্ট্রাইক। কোনো রকম জখম হলে চিকিৎসার ব্যবস্থা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আরও কিছু ঘটার আগে ছুটি শেষ, ফিরে আসতে হলো পরবাসে। সবাই নিশ্চয় ভাবছেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু সেটা ঠিক নয়। যাদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বিদেশ থাকতে হয় শুধু তারাই জানে এত রকম সমস্যা, এত রকম জটিলতা থাকার পরেও নিজের দেশ থেকে নিজের দেশ, সেটা আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। প্রত্যেকবার দেশ ছাড়ার সময় প্লেন যখন রানওয়েতে ছুটতে শুরু করে আমার মনে হয় ভেতরে কি একটা যেন ছিঁড়ে গেল। দেশের বন্ধন বড় কঠিন জিনিস, কিছুতেই আলগা হতে চায় না। নিচে তাকিয়ে চোখ ভিজে আসে আর মনে হয় কেন যাচ্ছি আমি সব ছেড়ে ছুড়ে। যারা বিদেশ থেকেছে শুধু তারাই বুঝবে আমি কি বলছি। অন্যরা বলবে, ব্যাটার ন্যাকামোটা দেখেছ। বিদেশ আসার প্রথম কষ্ট হচ্ছে ভাষা। বিদেশি ভাষা কথা বলার কষ্ট নয়, নিজের ভাষা বলতে না পারার কষ্ট। অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু হঠাৎ করে কাউকে নিজের ভাষায় কথা বলার অধিকার থেকে বঞ্চিত করে দিলে একসময় তার শারীরিক কষ্ট হতে থাকে। প্রথমে আমি যখন সিয়াটল নামে আমেরিকার উত্তর পশ্চিম কোণার এক শহরে এসেছি, তখন আমি ইউনিভার্সিটির 40,000 ছাত্রের মাঝে একমাত্র বাংলাদেশের ছাত্র। বাংলায় কথা না বলে একদিন দুদিন করে এক সপ্তাহ পার হয়ে গেল। সামনাসামনি তো নয়ই, টেলিফোনেও নয়। শেষের দিকে প্রায় খ্যাপার মতো হয়ে গেলাম। পথে ঘাটে দোকানপাটে যেখানেই আমাদের এলাকার লোকজনের মতো দেখতে কাউকে পাই, ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার দেশ কোথায়, তুমি কি বাংলা বলতে পারো? একদিন একজনকে পেলাম। সে একগাল হেসে বলল, আমি বোম্বে থেকে এসেছি। আমার একজন বাঙালি বন্ধু ছিল, তার কাছ থেকে আমি একটা বাংলা কথা শিখেছি, শুনবে? আমি কিছু বলার আগে সে কথাটা শুনিয়ে দিল, একটা কুৎসিত বাংলা গালি।
যেটি একবার উচ্চারণ করলে মুখ দুবার সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয়। আমি তবু হাল ছাড়িনি। এর মাঝে একজন খোঁজ দিল যে আমাদের ডরমিটরিতে নাকি পশ্চিম বাংলার একজন ছেলে থাকে, সম্ভবত সে বাংলা জানে। খুঁজে খুঁজে তাকে বের করেছি। সে তখন ডাইনিং রুমে। আমি প্রথমে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম, আপনি কি বাঙালি? সে বলল ইয়া, অর্থাৎ ইয়েস। আমি এবার সাগ্রহে বাংলায় জিজ্ঞাসা করলাম, আপনি তাহলে বাংলা জানেন? ইয়া। আমি তবু আশা না ছেড়ে সাগ্রহে বললাম, আপনি তাহলে বাংলায় কথা বলতে পারেন? ইয়া, আই ক্যান। ছেলেটি মাছের মতো চোখে আমার দিকে তাকিয়ে পরের প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে। আমি জিজ্ঞাসা না করে বুঝতে পারি যে সে তার উত্তরও ইংরেজিতেই দেবে। আরেকটি কথা না বলে বেকুব হয়ে আমি ফিরে এলাম। এই পর্যায়ে আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছি। একদিন ডাইনিং রুমে বসে খাচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে জাপটে ধরলো। তাকিয়ে দেখে একটি বাঙালি ধরনের ছেলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে পরিষ্কার বাংলায় বলল, তুই বাংলাদেশের? আমি সামলে নিয়ে বললাম, হ্যাঁ। তুমি কোথা থেকে? তুই কথাটি ঠিক আমার মুখে আসে না। কলকাতা। ছেলেটি টেবিলে বসা থাকা অন্যান্য আমেরিকান ছেলের মেয়ের দিকে তাকিয়ে বলল, এ বাংলাদেশের। পৃথিবীতে এর দেশ থেকে সুন্দর দেশ আর একটিও নেই। এর দেশে নদীতে যখন পাল তুলে নৌকা যায়, ধান খেতে যখন বাতাস খেলে যায়, সে একটা অবিশ্বাস্য দৃশ্য, ইত্যাদি ইত্যাদি। ছেলেটি দম নেবার জন্য একটু থামতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কবে গিয়েছো বাংলাদেশে? কখনো যায়নি। আমার বাবা মা বরিশালে থাকতেন, দেশ ভাগাভাগির সময় চলে এসেছেন। তাদের কাছে গল্প শুনেছি, সেই থেকে সে আমার বন্ধু। কলকাতার ছেলে যে কখনো বাংলাদেশে যায়নি, তার চোখে বাংলাদেশ কেমন দেখায় সেটা ঠিক আমার আলোচনার বিষয় নয়। আমাদের চোখে আমাদের দেশ যদি মধুর না মনে হয়, আমরা বেঁচে থাকবো কি নিয়ে? কিন্তু অন্যেরা কি ভাববে? বেশিরভাগ আমেরিকানরা জানে না যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। শুধু বাংলাদেশ নয়, আমেরিকানরা পৃথিবীর ছোটোখাটো বেশিরভাগ দেশকেই চেনে না। এর কারণটি খুব সহজ। এদেশে খবরাখবর আদান প্রদানের সবচেয়ে মাধ্যম হচ্ছে টেলিভিশন। খবরের জন্য সময় দেওয়া হয় খুব কম। যেটুকু দেওয়া হয় সেটি শতকরা ৮০ ভাগ হচ্ছে স্থানীয় খবর। তার বেশিরভাগই হচ্ছে খুন জখমের রিপোর্ট। সন্ধ্যাবেলা সাধারণত বড় খবরটি সারা আমেরিকাতে টেলিকাস্ট করা হয়ে থাকে। ব্যাপারটি নিয়ে অনেক ধরনের বাড়াবাড়ি করা হয়ে থাকে। খবর যারা পড়ে তাদেরকে অনেকটা সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। তাদের বেতন বছরে কয়েক মিলিয়ন ডলার। এত আয়োজনের পরও যে খবরটি পড়া হয় সেটি নিতান্ত নিম্নমানের। প্রথম মিনিট 10 থাকে খবর, তারপর শুরু হয়ে যায় সাম্প্রতিক বিষয়ের ওপর রিপোর্ট। খবরের অংশটুকুর পুরোটা হয় আমেরিকার খবর। পৃথিবীর বাহিরে খবর দেওয়া হয় যদিও তার সাথে আমেরিকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ধরনের যোগাযোগ থাকে। আমেরিকাতে স্বাভাবিক উপায়ে পৃথিবীর খবর পাওয়া যায় না। তাই অনেকে ভাবতে পারে যে একটু চেষ্টা করলে হয়তো অন্য কোনো উপায়ে টাইম, নিউজ উইক বা এই ধরনের সংবাদ সাময়িকী থেকে খবরটা পেতে পারে, কিন্তু সেটি সত্য নয়। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। প্রেসিডেন্ট জিয়া যখন চট্টগ্রামে মারা গেলেন, খবরটা প্রথম সপ্তাহে নিউজ উইকে ছাপানো হয়নি। দ্বিতীয় সপ্তাহে খবরটি ছোট করে ছাপা হলো, কিন্তু তার মাঝে একাধিক ভুল তথ্য। আমি একটু রেগে নিউজ উইককে চিঠি লেখবার পর তারা ক্ষমা চেয়ে চিঠি লিখে আমাকে জানালো যে নিউজ উইকের আন্তর্জাতিক সংখ্যায় তারা খবরটি সময় মতোই ছেপেছিল। তখন আমি প্রথমবার জানতে পারলাম নিউজ উইকের মতো তথাকথিত সম্ভ্রান্ত পত্রিকার একটি আন্তর্জাতিক এবং একটি আমেরিকান সংস্করণ রয়েছে। আমেরিকান সংস্করণে পৃথিবীর খবরাখবর বিশেষ থাকে না। পত্রপত্রিকার হর্তাকর্তারা নিশ্চয়ই ধরে নিয়েছেন আমেরিকানদের পৃথিবীর খবরাখবরের প্রয়োজন নেই। কাজেই এটা মোটেও বিচিত্র নয় যে একজন সাধারণ আমেরিকান বাংলাদেশ কোথায় তা কখনো জানার সুযোগ পাবে না। আগে যখন অপারেটরের মাধ্যমে বাংলাদেশে ফোন করা হতো, তখন একবার এক অপারেটরকে বলতে শুনেছি, বাংলাদেশ? সে এটা জানি কোন স্টেটে, অক্লাহোমাতে, তাই না? বাংলাদেশের রাস্তায় হাতি চলাচল করে কিনা সেটি আমাকেও এখনও প্রায় জিজ্ঞাসা করা হয়। তবে আমি একবার স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যখন একজন উচ্চশিক্ষিত ভদ্র মহিলা আমার কাছে জানতে চাইলেন বাংলাদেশের খোলা বাজারে কীটনাশক বেচা কেনা হয় কিনা।
বাংলাদেশের যে সাধারণ আমেরিকানরা চেনে না, ব্যাপারটা অবশ্যই আমি একটা আশীর্বাদ হিসেবেই দেখি। তার কারণ সহজ, যে কয়েকজন বাংলাদেশের কথা শুনেছে সবাই জানে এটা পৃথিবীর দরিদ্রতম দেশ। এদেশের মানুষ না খেতে পেয়ে মারা যায়, এতে থাকার ঘর নেই, পরার কাপড় নেই, এদের দুঃশাসন আর দুর্নীতিতে অচল। একটি দেশকে যে এত খারাপভাবে পৃথিবীর সামনে তুলে ধরা যায় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এখন পর্যন্ত একবারও এমনও হয়নি যে খবর কোনো কারণে বাংলাদেশের কথা বলা হয়েছে এবং তখন সবাইকে মনে করিয়ে দেওয়া হয়নি যে এটি পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ। আমার সুদীর্ঘ প্রবাস জীবনে সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে টেলিভিশনে একটি হাস্য কৌতুকের অনুষ্ঠান, যেখানে একজন বাংলাদেশকে নিয়ে রসিকতা করছে এবং উপস্থিত দর্শক তা দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। রসিকতাগুলি বলা হচ্ছিল যে বাংলাদেশের মানুষ সবসময় ক্ষুধার্ত থাকে, তারা এতটা ক্ষুধার্ত থাকে যে যখন হাতের কাছে যাই পায় তাই খেয়ে ফেলে, এবং এই ধরনের আরও কিছু স্থূল ব্যাপার। আমি টেলিভিশন স্টেশনে ফোন করে প্রতিবাদ জানিয়েছিলাম, এর বেশি কি করতে পারি। কিছুদিন আগে অফিসে টেলিফোন এসেছে, আমি টেলিফোন ধরেছি। কে যেন বলল, আসসালামু আলাইকুম, জাফর ইকবাল সাহেব। আমি সালামের উত্তর দিয়ে বললাম, কে, আলাউদ্দিন সাহেব নাকি? আমার পরিচিত বাঙালির সংখ্যা খুব সীমিত, তাই ভাবলাম তাদের কেউ হবেন। ভদ্রলোক একটু হেসে বললেন, আপনি আমাকে চেনবেন না, আপনার সাথে আগে কখনো দেখা হয়নি। ও আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? এই তো অরেঞ্জ কাউন্টি থেকে। আমার নাম। ভদ্রলোক নিজের নাম বললেন, একটি আমেরিকান নাম। আমি থতমত খেয়ে বললাম, আপনি? আমি আমেরিকান? কি অবিশ্বাস্য ব্যাপার, কি চমৎকার বাংলা বলেন আপনি। ভদ্রলোক তার বাংলার প্রশংসা শুনে মহা খুশি, হেসে বললেন, আপনাকে গোল খাইয়ে দিলাম, হা 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 হা। এরপর খানিকক্ষণ কাজের কথা হলো। বেশ লাগে তার সাথে কথা বলতে। বাংলায় বিদেশি কোনো টান নেই, বরং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সূক্ষ্ম একটা ছোঁয়া আছে। বাংলাদেশের জন্যে কেমন যেন একটা দরদ হয়ে রয়েছে এই ভদ্রলোকের, আমার কাছে যেটা বেশ ভালো লাগে। আমি এটা আগেও লক্ষ্য করেছি। এখানকার যারা বাংলাদেশের গ্রামগঞ্জে গিয়ে সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছে, তারা সবাই কোনো এক কারণে কোমল অনুভূতি নিয়ে ফিরে এসেছে। ব্যাপারটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্টিভ। স্টিভ হচ্ছে আমার এক মাইক্রোবায়োলজিস্ট আমেরিকান বন্ধু। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এসে আমাকে খুঁজে বের করেছিল, তার বাংলাদেশে যাবার কথা। তাই আমাকে বলল, তুমি আমাকে বাংলা শেখাতে পারবে? আমি মোটামুটি আকাশ থেকে পড়লেও খুশি হয়ে রাজি হয়ে গেলাম। এরকম উৎসাহী ছাত্র আমি জীবনেও পাইনি। 2 সপ্তাহের মাঝে সে বাংলায় এ ধরনের কঠিন কঠিন বাক্য বলা শুরু করলো। ঢাকা গিয়ে আমি আমার বউকে ফোন করব। মোটামুটি একটা অবিশ্বাস্য ব্যাপার। বাংলা শেখাতে গিয়ে শুধু একটি সমস্যা, সে ত উচ্চারণ করতে পারে না। আমি যতবার বলি তোমার নাম কি, সে ততবার বলে তোমার নাম কি। শুধু যে উচ্চারণ করতে পারে না তাই না, আমি তখন ত আর ট উচ্চারণ করি, সে দুটোর মাঝে পার্থক্যটুকুও শুনতে পায় না। এটা হচ্ছে ভাষার একটি মজার ব্যাপার। যে ভাষায় এই জিনিসটি নেই, সে ভাষার লোকজন সেটা কেন জানি শুনতেও পায় না। বাংলাদেশে যাবার আগে স্টিভের নানা রকম উদ্বেগ, ভিন্ন দেশ, ভিন্ন কালচার, কি হতে কি হবে কে জানে। আমি তাকে নানাভাবে সাহস দিতে থাকি। যাবার আগের দিন শুকনো মুখে স্টিভ এসে হাজির। আমাকে নিজের দাড়ি দেখিয়ে বলল, তোমার কি মনে হয় দাড়িটা কামিয়ে ফেলবো? আমি অবাক হয়ে বললাম, কেন? তোমাদের দেশে তো বেশিরভাগ লোক মুসলমান, দাড়ি রাখা তো মুসলমানের ধর্মের একটা অংশ। আমি দাড়ি রেখে যদি ভাবে ফাইজলামি করছি। আমি হাসি গোপন করে বললাম, তোমার কোনো ভয় নেই, তোমার দাড়ি কামাতে হবে না। স্টিভের জন্য দাড়ি কামানোটা অবিশ্বাস্য আত্মদান বলা যায়। তার অপরূপ সুন্দরী স্ত্রী স্টিভের যে কয়টি জিনিস দেখে মুগ্ধ হয়েছিল, তার মাঝে একটা হচ্ছে দাড়ি, আরেকটা নাকি তার পোষা অজগর সাপ। আমাদের সাথে যখন দেখা হয়েছে ততদিনে সেই সাপ দেহত্যাগ করেছে। স্টিভ বাংলাদেশে প্রায় 3 মাস কাটিয়ে এলো। মাইক্রোবায়োলজিস্ট মানুষ ডায়রিয়া নিয়ে গবেষণা করতে গিয়েছে। এর জন্য বাংলাদেশ থেকে ভালো জায়গা আর কি হতে পারে।
দেশে কাজকর্মে যে ওর সমস্যা হয়নি তা নয়, কিন্তু ফিরে এসে সে মহা খুশি। বাংলাদেশে অসংখ্য ছবি তুলে এনেছে, সেগুলি দেখতে যেতে হলো। আমি একটু ভয়ে ভয়ে গেলাম। বিদেশিরা বাংলাদেশে গিয়ে দরিদ্র অপুষ্ট শিশুর ছবি ছাড়া আর কোনো ছবি তুলতে চায় না। স্লাইডগুলি দেখে শেষ করতে করতে প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল। বললে কেউ বিশ্বাস করবে না। স্লাইডের প্রায় সবগুলিই হচ্ছে নৌকার, পালতোলা নৌকা, পাল ছাড়া নৌকা, ডিঙি নৌকা, জেলে নৌকা, বড় নৌকা, ছোট নৌকা, মাঝারি নৌকা, গুণ টানা নৌকা, বেদে নৌকা। কি নেই! কোনো মানুষ যে নৌকাকে এত পছন্দ করতে পারে সেটি তার স্লাইড না দেখে বিশ্বাস করা যায় না। বাংলাদেশে তার অভিজ্ঞতা নিয়ে গল্পগুজব হলো, তার মাঝে কয়েকটি বেশ মজার প্রথম গল্পটি হলো তার খাওয়া নিয়ে। নতুন জায়গায় গেলে সেখানকার স্থানীয় রোগ জীবাণু নিয়ে সাবধানে থাকতে হয়। বাংলাদেশ ব্যাপারটি আরও বেশি গুরুতর, কারণ সেখানে নাকি নানা ধরনের ডায়রিয়া জীবাণু আছে, যেটি আর কোথাও নেই। খাওয়া নিয়ে তাই স্টিভ বাড়াবাড়ি সতর্ক। বাইরে বের হলে সে খেত খুব সাবধানে। জীবাণুমুক্ত খাবারে তার উদাহরণটি নিঃসন্দেহে চমকপ্রদ। রাস্তার পাশে দিনমজুর বা রিক্সাওয়ালা যেখানে খায় সেও সেখানে খেত। সেখানে রুটিগুলি তার চোখের সামনে উত্তপ্ত তাওয়াতে গরম করা হতো। কাজেই স্টিভ নিশ্চিতভাবে জানত যে সেগুলি জীবাণুমুক্ত। বিদেশিরা ঝাল খেতে পারে না বলে আমাদের প্রচলিত যে বিশ্বাস রয়েছে সেটাকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে স্টিভ কাঁচামরিচ দিয়ে রাস্তার পাশে দিনমজুরদের সাথে মোটা রুটি খেয়ে যাচ্ছে। দৃশ্যটি আমি প্রায় কল্পনা করেই দেখি। স্টিভ সিগারেট খাওয়া একেবারে দু চোখে দেখতে পারে না। দেশে যাবার আগে আমাকে জিজ্ঞাসা করেছিল, দেশের মানুষজন কাউকে যদি ছোটোখাটো কোনো উপহার দিতে হয় তাহলে কি দেওয়া উচিত। সে এখান থেকে কিনে নিয়ে যেতে চায়। আমি বললাম ভালো সিগারেট কিনে নিতে। দেশে মোটামুটি সবাই সিগারেট খায়, ভালো সিগারেট পেয়ে খুশি হয় না এরকম মানুষ একজনও নেই। স্টিভ মাথা নেড়ে বলল, কবি নেহি, আমি সিগারেট খাই না এবং আমি কাউকে সিগারেট খেতেও দেই না। সেই স্টিভ ঢাকায় একদিন রিক্সা করে যাচ্ছে, রিক্সাওয়ালা ফস করে সিগারেট ধরিয়ে বসলো। দেশে রিক্সাওয়ালা সাধারণত এরকম করে না। সে কেন করলো কারণটা আমি এখনও বুঝতে পারিনি। স্টিভ স্বাভাবিকভাবে আপত্তি জানিয়ে বলল, সিগারেট নিভিয়ে ফেলো। রিক্সাওয়ালা ঘুরে তার দিকে তাকিয়ে রিক্সা থামিয়ে বলল, নেমে যাও আমার রিক্সা থেকে। স্টিভ আর কি করে, রিক্সা থেকে নেমে গেল। দোষ অবশ্যই রিক্সাওয়ালারই, কিন্তু কেন জানি ঘটনা শুনে রিক্সাওয়ালার ওপর মোটেও রাগ করতে পারেনি। বরং রিক্সাওয়ালার ওই ছেলে মানুষই আত্মসম্মান বোধের জন্য খানিকটা অহংকারী হতে থাকে। সাদা চামড়ার লোকজনের পা চাটার জন্য আমরা সবাই যেভাবে ঘুরে ফিরি, তার মাঝে এই রিক্সাওয়ালার বিচিত্র বিতৃষ্ণাটুকু চোখে পড়ার মতো। বাংলাদেশে যে জিনিসটাই স্টিভের খুব পছন্দ সেটা হচ্ছে রিক্সা। রিক্সায় যাওয়ার সময় এক গাড়ি ধাক্কা দিয়ে তার রিক্সাকে একেবারে উল্টে ফেলার পরও তার রিক্সা প্রীতি বন্ধ হয়নি। একজন রিক্সাওয়ালাকে রাজি করিয়ে সে রিক্সা চালানোর চেষ্টা করে আবিষ্কার করেছে, প্যাডেল দিয়ে যেহেতু রিক্সার একমাত্র চাকা ঘোরানো যায়, রিক্সা চালানোর ব্যাপারটি খুব সহজ নয়। রিক্সা সে যত পছন্দ করে ঠিক তত সে অপছন্দ করে বেবি ট্যাক্সি। প্রধান কারণ হচ্ছে নিরাপত্তার অভাব। তারা ঢাকার জনবহুল রাস্তায় এত জোরে বেবি ট্যাক্সি চালায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে খারাপ দুর্ঘটনা ঘটাতে পারে। স্টিভ পারতপক্ষে বেবি ট্যাক্সিতে উঠত না, কিন্তু একদিন তাকে উঠতেই হলো। সেদিন তার সঙ্গে আমেরিকান অ্যাম্বাসির জনৈকা ভদ্রমহিলা। বাংলায় কথা বলতে পারে ভেবে ভদ্রমহিলা স্টিভকে বলেছেন তার সাথে যেতে। বেবি ট্যাক্সির ড্রাইভার তার স্বভাব মতো গুলির মতো ছুটিয়েছে। রাস্তায় ঝাঁকি খেতে খেতে ভদ্রমহিলা ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। স্টিভ বেবি ট্যাক্সির ড্রাইভারকে বলল, আসতে চালো। সে বাংলাতেই বলেছে, কিন্তু ড্রাইভার তার কথায় কোনো গুরুত্ব দিল না। যেভাবে চালাচ্ছিল সেভাবেই চালাতেই থাকলো। স্টিভ আবার বলল, আসতে চালাও, কিন্তু কোনো কাজ হলো না। স্টিভ আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু তবুও কোনো কাজ হলো না। এই পর্যায়ে তার মেজাজ গেছে খারাপ হয়ে। আমি তাকে কোনো গালি শেখাইনি, জানি না বলে নয়, তার কোনো কাজে লাগবে বলে ধারণা ছিল না। স্টিভ নিজের উদ্যোগে এখানে পৌঁছেছে কিছু কুৎসিত গালি শিখে নিয়েছিল। তারই একটা এবারে সে চিৎকার করে বেবি ট্যাক্সি ড্রাইভারের ওপর ব্যবহার করলো। বেবি ট্যাক্সির ড্রাইভার চমকে উঠে ঘুরে একবার তার দিকে তাকালো, তারপর হো হো করে সে হাসি। কিছুতেই নাকি হাসি থামাতে পারে না। শুধু তাই নয়, বেবি ট্যাক্সির গতিও কমিয়ে আনলো সাথে সাথে।
পাশে বসে ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, কি কথাটা তুমি ওকে বলেছ? জাদুর মতো কাজ হলো দেখি, শিখিয়ে দেবে আমাকে? স্টিভ তাকে শেখায়নি। কিভাবে শেখায়? বেবি ট্যাক্সি ড্রাইভারের মায়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত একটি কথা। ভদ্রমহিলাদের মুখে সেটা কি মানায়? বাংলাদেশে যে জিনিসটি স্টিভের সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে লুঙ্গি। আমেরিকাও সে এখন বাসায় সবসময় লুঙ্গি পরে থাকে। তার লুঙ্গি পরার ধরনটা অবশ্যই একটু বিচিত্র, খানিকটা উপরে তুলে পড়ে। তাতে দোষ দেওয়া যায় না। সে লুঙ্গি পরা শিখেছে ঢাকার একজন রিক্সাওয়ালার কাছে। বেচারা রিক্সাওয়ালার রিক্সা চালানোর সুবিধার জন্য একটু উঁচু করে পড়ে। সে সেভাবেই শিখেছে। শুধু তাই নয়, রিক্সাওয়ালারা খুচরো টাকা পয়সা, বিড়ি, সিগারেট যেভাবে লুঙ্গির কোচার মাঝে গুজে কোমরে পেঁচিয়ে রাখে, সেও তার জরুরি জিনিসপত্র তার লুঙ্গির কোচাতে পেঁচিয়ে কোমরে গুজে রাখে। প্রথমবার ঢাকা যাবার পর সে একাধিকবার প্রয়োজনে অপ্রয়োজনে বাংলাদেশে গিয়েছে। ঢাকা এয়ারপোর্টে কাস্টমসের লোক একবার তার সুটকেস খুলে দেখে একটা বহুল ব্যবহৃত লুঙ্গি। জিজ্ঞেস করলো, যখন জানলো স্টিভ আমেরিকাতে লুঙ্গি পরে থাকে, সাথে সাথে তাকে ছেড়ে দিল। এত সহজে কাস্টমস সমস্যার সমাধান নাকি তার জীবনেও হয়নি। স্টিভ ঠিক সাধারণ একজন আমেরিকান নয়, তার গল্প শুনলেই বোঝা যায়। সে ম্যাকি মানুষ পছন্দ করে না। তাদের পাশ কাটিয়ে সে সোজাসুজি সহজ সরল সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যায়। সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া সহজ নয়। যদি যাওয়া যায় তাহলে একটি মস্ত বড় আবিষ্কার করা যায়। সেটি হচ্ছে যে পৃথিবীর সব দেশের সব মানুষ আসলে একই রকম, তখন তাদেরকে ভালো না লেগেও পায়নি। কিন্তু সবাই তো স্টিভ নয়, সবাই তো রিক্সাওয়ালার কাছে লুঙ্গি পরা শিখে না, দিন মজুরের সাথে রাস্তায় পাশে বসে গরম রুটি খায় না। সাধারণ একজন আমেরিকান বা বিদেশি যখন বাংলাদেশে যায় তখন তারা কি বলে? যখন গাড়ি করে ঘুরে জানালার কাছ দিয়ে বাংলাদেশ দেখি, যারা মেকি মানুষের বাসায় বসে ইংরেজিতে কথা বলে, যারা সভ্য মানুষদের বাসায় বসে বিয়ার খেয়ে ফিরে আসে, তাদের বাংলাদেশের সম্পর্কে কি ধারণা? আমি সেটা জানি, কিন্তু আমি সেটা লিখতে চাই না। ক্যালটেক 1200 মাইল গাড়ি চালিয়ে প্যাসাডিনা এসেছি। যতক্ষণ রাস্তায় ছিলাম হারানোর কোনো ভয় ছিল না। শহরে ঢোকা মাত্র হারিয়ে গেলাম। মিনিট 15 ইতস্তত ঘোরাঘুরি করে ঠিক করলাম কাউকে জিজ্ঞাসা করি ক্যালটেক কিভাবে যাওয়া যায়। ক্যালটেক পৃথিবীর সেরা গবেষণা কেন্দ্রের একটি। এখান থেকে 20 জনেরও বেশি নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী বের হয়েছেন। শহরের মানুষ এটাকে না চিনলে আর কে চিনবে? গাড়ি থামিয়ে প্রথম যাকে পেলাম তাকেই জিজ্ঞাসা করলাম, ভাই ক্যালটেক কোন দিকে বলতে পারেন? লোকটা ভুরু কুচকে বলল, ক্যালটেক সেটি আবার কি? আমি থতমত খেয়ে গেলাম। বাঙালির ভাত খাওয়া ইংরেজি 3 বললে লোকজন সেটাকে 2 শোনে। নিশ্চয়ই বুঝতে পারেনি আমি কি বলছি। আমি আবার পরিষ্কার করে বললাম, ক্যালটেক, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। লোকটি ঠোঁট উল্টে বলল, জানি না। আমি বেশ দমে গেলাম। দেশে বসে যে শিক্ষাঙ্গনের কথা শুধু কল্পনা করেছি, প্যাসাডিনার লোক হয়ে সেটাকে চেনে না। সাহস করে কাছাকাছি আরেকজনকে জিজ্ঞাসা করলাম। সে মাথা চুলকে বলল, ক্যালকেট শুনেছি নাকি ক্যালিফোর্নিয়াতে? আমার মাথায় বজ্রপাত হলো। ক্যালিফোর্নিয়ার স্টেট প্রায় 2000 মাইল লম্বা। গাবতলি গরুর হাত কোথায় খুঁজে জিজ্ঞাসা করলে কেউ যদি উত্তর দেয় বাংলাদেশে, তাহলে যেরকম এটাও সেরকম শোনালো। আমি মুখ লম্বা করে গাড়িতে ফিরে এলাম। যাই হোক, ক্যালটেক শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিলাম। পেয়ে নিজের ভুল বুঝতে পেরেছিলাম। দ্বিতীয় লোকটি যখন বলেছিল ক্যালটেক ক্যালিফোর্নিয়াতে, সে বলতে চেয়েছে ক্যালিফোর্নিয়া বুলোবোর্ড নামে একটি রাস্তাতে। আমি এইমাত্র এসে পৌঁছেছি, কিন্তু চিনি না বলেই সমস্যা। কিন্তু একথা সত্যি, সাধারণ মানুষ যারা পড়াশোনা বেশি করেনি এবং পড়াশোনা নিয়ে বেশি মাথাও ঘামায় না, তারা সত্যি ক্যালটেককে চেনে না, যতই তারা বিশ্বজোড়া নাম থাকুক না কেন। তার কারণ দুটি। প্রথমত, ক্যালটেক খুব ছোট একটা শিক্ষাঙ্গন। ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই মিলে সংখ্যায় 2000-এর বেশি নয়। কাজেই এই শহরে এর উপস্থিতি প্রায় কারো চোখেই পড়ে না। দ্বিতীয়ত, যে কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্যালটেকের কোনো ফুটবল টিম নেই। একেবারেই নেই তা নয়, শুধু ছাত্রদের নিয়ে টিমটি করা সম্ভব হয়নি বলে কিছু শিক্ষক এবং একজন ঝাড়ুদারকে নিয়ে একটা টিম করা হয়েছে। অনেক চেষ্টা করেও এই ফুটবল টিম কখনো বেশি দূর এগোতে পারেনি। কাজেই রেডিও টেলিভিশনে কখনোই তাদের খেলার খবর প্রচারিত হয় না।
এবং সাধারণ মানুষ কখনোই ক্যালটেকের কথা জানতে পারে না। তবে যখন ভূমিকম্প হয় তখন হঠাৎ করে সবার ক্যালটেকে ভূমিকম্প নিয়ে অনেক কাজকর্ম করে থাকে। ভূমিকম্প মাপার রিক্টার স্কেলটিও পর্যন্ত ক্যালটেকের প্রফেসর ডক্টর রিক্টারের নাম অনুসারে রাখা। যখন এখানে বড় গোছের একটি ভূমিকম্প হয় তখন ক্যালটেকে হাঁটা মুশকিল হয়ে যায়। রাজ্যের যত সাংবাদিক আর রেডিও টেলিভিশনের লোকজন তাদের সব যন্ত্রপাতি গাড়ি ঘোড়া নিয়ে হাজির হয়ে যায়। ভূমিকম্পের আকার আকৃতি অবস্থান পরিমাপের পাকা কথা সবসময় ক্যালটেকের ল্যাবরেটরি থেকে দেওয়া হয়। ক্যালটেকের নাম যে একেবারে কেউ জানে না সেটা অবশ্যই একেবারে সত্যি নয়। যাদের প্রয়োজন তারা সত্যিই জানে। যেমন ধরা যাক বাড়ির মালিকেরা, তাদের বাড়ি ভাড়া দেওয়া প্রয়োজন এবং ক্যালটেকের লোকজনের কাছে ভাড়া দেবার জন্য তারা একেবারে দুই পায়ে খাড়া। আমি যখন প্রথম এসেছি তখন সময়টা বাড়ি ভাড়ার জন্য খুব খারাপ। খুঁজে খুঁজে হয়রান হয়ে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ঢুকেছি। দেখি বাইরে বৃদ্ধ ম্যানেজার বসে আছে। জিজ্ঞেস করলাম অ্যাপার্টমেন্ট খালি আছে কিনা। সে বলল নেই। হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম, তখন ম্যানেজার ফিরে ডাকলো। জিজ্ঞেস করলো, কোথায় কাজ করো তুমি? ক্যালটেকে? সে উঠে দাঁড়ায়। আরে সেটা আগে বলবে তো। আমি ঠিক বুঝতে না পেরে তার দিকে অবাক হয়ে তাকালাম। সে কাছে এসে বলল, তুমি নিশ্চয়ই নতুন এসেছো এখানে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তাই তুমি এখানে জানো না যে এখানে কথাবার্তা সবচেয়ে প্রথম বলতে হয় তুমি ক্যালটেকে কাজ করো। সবাই তখন তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে, রাজার মতো খাতির করবে তোমাকে। আমি জানতাম না, তাই একটু দেতো হাসি হেসে দাঁড়িয়ে থাকলাম। বৃদ্ধ ম্যানেজার ষড়যন্ত্রীর মতো কাছে এসে বলল, আমাদের অ্যাপার্টমেন্ট নেই তো কি হয়েছে, একটা জোগাড় করে দেবো তোমাকে, আসো তুমি আমার সাথে। অবিশ্বাস্য ব্যাপার, সত্যি সত্যি সে কিভাবে একটা অ্যাপার্টমেন্ট জোগাড় করে দিল। অন্ধকূপের মতো তেলাপোকা দুষ্ট বিবর্ণ মলিন একটা অ্যাপার্টমেন্ট, তবু তো অ্যাপার্টমেন্ট। আমি পরেও দেখেছি স্থানে স্থানে ক্যালটেক কথাটি জাদুমন্ত্রের মতো কাজ করে। কেন দেবে না? পৃথিবীর আর কোনো শিক্ষাঙ্গন আছে যেখানে মাত্র 800 শিক্ষক আর 800 ছাত্র মিলে 20 জনের বেশি নোবেল পুরস্কার বিজয়ী বেরিয়েছে? নোবেল পুরস্কার অবশ্যই গবেষণার সঠিক মাপকাঠি নয়। অনেক প্রয়োজনীয় গবেষণা রয়েছে যার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়নি, তাই বলে সেগুলির গুরুত্ব কোনো অংশে কম নয়। এই ধরনের গবেষণার কথা বিজ্ঞানী মহলের বাইরে সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু সেগুলিও একেবারে প্রথম শ্রেণীর গবেষণা। ক্যালটেকে সে ধরনের গবেষণাও হয় প্রচুর। সম্ভবত সেই জন্যই স্মিথসোনিয়ান নামে এক বহুল প্রচারিত সাময়িকীতে কিছুদিন আগে সোজাসুজি ঘোষণা করা হয়েছে, ঘোষণার জন্য ক্যালটেক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, অন্যতম নয়, একেবারে সর্বশ্রেষ্ঠ। গবেষণা আর পড়াশোনা ঠিক এক জিনিস নয়। তাই হঠাৎ করে কেউ যদি ক্যালটেকে এসে হাজির হয় সে খুব অবাক হয়ে যাবে। অন্য 10টি বিশ্ববিদ্যালয়ে যেরকম ছাত্রছাত্রীদের হইচই হতে থাকে, এখানে সেরকম কিছু নেই। ব্যাপারটা প্রথমে আমার কাছে প্রায় অবিশ্বাস্য মনে হতো। মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায় একটি দুটি ছাত্র স্টেক বোর্ডে করে গুলির মতো ছুটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার বেশি কিছু নয়। ছাত্রছাত্রীরা বাইরে এসে চুটিয়ে আড্ডা মারছে, সেরকম কখনোই দেখা হয় না। কারণগুলি হলো, প্রথম কারণটি হচ্ছে প্রধান ছাত্রছাত্রীর সংখ্যা কম। যারা আছে তারাও নাকি মাটির নিচে দিয়ে যাতায়াত করে বলে ওপরে দেখা যায় না। সত্যি সত্যি ক্যালটেকের নিচে নাকি আন্ডারগ্রাউন্ড টানেল আছে। এখানে পড়াশোনায় এত চাপ যে বাইরে বসে আড্ডা মারার সময় নেই। তাছাড়া শুধু ছেলেরাই বসে আড্ডা মারাটা ভালো জমে না, আড্ডা মারার জন্য ছেলে এবং মেয়ে দুইই দরকার। দুর্ভাগ্যক্রমে ক্যালটেকে মেয়েরা অবিশ্বাস্য রকমের দুষ্প্রাপ্য। অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান, কিন্তু ক্যালটেকে মেয়েদের সংখ্যা প্রায় মাত্র 15 ভাগ। সুস্থ স্বাভাবিক পরিবেশের জন্য ক্যালটেকে কর্মকর্তারা অনেকভাবে মেয়েদের লোভ দেখিয়ে এখানে আনার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র এদিকে দিয়ে প্রায় সত্যি মরুভূমির মতো। একটি দুটি মেয়ে যখন এখানে আসে তখন তারা এখানে কেমন সমাদর পায় সেটি সহজে কল্পনা করে নেওয়া যায়। ক্লিয়া নামে লাল চুলের একটি মেয়ে এক গ্রীষ্মে আমার সঙ্গে কাজ করতে এসেছিল। অল্প বয়সে আড্ডাবাজ একটি মেয়ে। চোখে চোখ না রাখলে সে সহজে গল্পগুজব করে দিন কাবার করে দিতে পারে। তাকে একবার আমি একটি সার্কিট বোর্ডে ড্রিল প্রেস নিয়ে খানিকটা ফুটো করতে দিয়েছি।
অসাবধান হয়ে একবার ড্রিল প্রেসের খুব কাছে মাথা নিয়ে গেছে, আর হঠাৎ তার চুলের একটি গোছার ঘুরন্ত ড্রিল প্রেসে আটকে গেল, আর চোখের পলকে তার মাথা থেকে সে চুলের গোছা উপড়ে গেছে। হ্যাঁচকা টানে মাথা থেকে চুলের গোছা উপড়ে নেওয়া থেকে বেশি যন্ত্রণার জিনিস আর হতে পারে না। ক্রিয়া কত কষ্টে এতটুকু শব্দ না করে চোখের পানি আটকে রাখলো। সে দৃশ্য আমি কখনো ভুলব না। চুল উপড়ে তুলে নিলে যেখানে আর চুল উঠে না বলে একটা কথা প্রচলিত আছে, সেটি সত্য নয়, কারণ ক্লিয়ার মাথায় 1 বর্গ ইঞ্চি টাক মাথায় আবার চুল উঠেছিল। সময় অবশ্যই লেগেছিল প্রায় 1 বছর। যাই হোক, সেই ক্লিয়া আমাদের কাছে গল্প করে শোনাতো ক্যালটেকে এসে সে কি মহা সুখে আছে, ছেলেরা তাকে সাহায্য করার জন্য কী রকম ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি। কোনো কাজকর্মের জন্য কোথাও গেলে একজনের জায়গায় নাকি 10 জন ছুটে আসতো সাহায্য করতে। ক্যালটেকের ক্লিয়া এত জনপ্রিয় হয়ে গেল যে হঠাৎ করে শুনি সে নাকি নির্বাচনে ছাত্রছাত্রীদের প্রেসিডেন্ট হয়ে গেছে। নির্বাচনী প্রচারণায় সে বলেছিল যে সে প্রেসিডেন্ট হলে ছাত্রছাত্রীর সামাজিক অবস্থা একটি অভূতপূর্ব পরিবর্তন এনে দিবে। দেশে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক বক্তব্য রাখতে হয়। ক্লিয়ার সেরকম কোনো ঝামেলা ছিল না। নির্বাচনের পর নাচের জন্য হল ভাড়া করা আর পার্টি আয়োজন করার বেশি তার আর কিছু করতে হতো না। ক্যালটেকের ছাত্রছাত্রীদের কাজের চাপ প্রচণ্ড। আমার পরিচিত ছাত্রদের সাথে কথোপকথনের একটি উদাহরণ দিলে সেটা বোঝা যাবে। ছাত্রটি হয়তো স্কেট বোর্ডের মতো গুলির মতো ছুটে যাচ্ছে। সময় বাঁচানোর জন্যে সবসময় তারা স্কেট বোর্ডে ঘুরে বেড়ায়। আমাকে দেখে দাঁড়ালো। আমি বললাম, কি খবর বব? খবর ভালো, আজ রাতে ঘুমিয়েছি। ঘুমিয়েছ? কতক্ষণ? বিশ্বাস করবে না, পুরো 4 ঘন্টা। রাত 3টা থেকে 7টা পর্যন্ত টানা ঘুম। চমৎকার। গতকাল দিনটা খুব খারাপ গেছে। কেন? কি হয়েছিল গতকাল? সাহিত্যের একটা কোর্স নিয়েছি, সারা রাত জেগে পড়াশোনা করতে হলো সেজন্যে। ক্লাসে আলোচনা করার কথা। কোথায় আলোচনা, ক্লাসে গিয়ে ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ। কোয়ান্টাম মেকানিক্সের হোমওয়ার্ক জমা দিতে হবে আজ। সারা রাত মনে হয় ওটার পেছনেই যাবে। সত্যি সত্যি সারা রাত? নাকি এটা একটা কথার কথা? সত্যি সত্যি সারা রাত। খোদার কসম। তবু শেষ করতে পারবো কিনা কে জানে। আমি মাথা নেড়ে বললাম, তোমাকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই বব। বব হেসে বলল, তুমি আমাকে দেখে অবাক হয়ে যাও, তাহলে জিমকে দেখলে তুমি কি বলবে? কেন, কি হয়েছে জিমের? জিম কখনো ঘর থেকে বেরই হয় না। টবে ঘাসের বিচি ফেলে ঘাসের চাষ করছে, ঘাস খেয়ে বেঁচে থাকে। তো আজকে আপনারা শুনলেন দেশের বাইরে দেশ এর 3য় পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।